আমাদের ভাই ওসমান হাদি আজ আমাদের মাঝে নেই। কেন তাকে এভাবে চলে যেতে হলো? কি ছিল তার অপরাধ? তার অপরাধ ছিল একটাই, তিনি এই মীর জাফরদের যুগেও মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছিলেন। তিনি ভারতের দাদাগিরির বিরুদ্ধে কথা বলতেন, তিনি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য কথা বলতেন। ইতিহাস সাক্ষী, যখনই এই বাংলার মাটিতে কোনো সত্যিকারের লড়াকু সৈনিকের জন্ম হয়েছে যারা দেশের স্বার্থে জান বাজি রাখতে প্রস্তুত, আধিপত্যবাদী শক্তি তাদেরকে বাঁচতে দেয়নি। ভারত চায় না বাংলাদেশে কোনো দেশপ্রেমিক নেতা তৈরি হোক। তারা চায় হাসিনার মতো কোনো আজ্ঞাবহ গোলাম তৈরি হোক, যে গোলাম তাদের হুকুম এই দেশে বাস্তবায়ন করবে। ওসমান হাদির মতো মানুষেরা খুব সহজে তৈরি হয় না। যুগে যুগে এমন একজন হাদিও হয়তো আসে না। তাকে হত্যা করে হয়তো আপনারা ভাবছেন পথ পরিষ্কার করলেন, কিন্তু মনে রাখবেন, শহীদের রক্ত কখনো বৃথা যায় না। ওসমান হাদির রক্ত থেকে হাজারো ওসমানের জন্ম হবে, যারা আপনাদের এই আধিপত্যবাদের বিষ দাঁত ভেঙে দেবে ইনশাআল্লাহ। এখন আমরা হাদি, মহান এক সমাবেশ। এখন আমরা হাদি, গর্ব বাংলাদেশ। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, বাংলাদেশের বড় একটা সংখ্যার মানুষ এখনো মনে করেন বাংলাদেশে মোদি সরকারের আধিপত্য বা ভারতীয় আধিপত্য বলতে কিছুই নেই। 5ই আগস্টের পর বাংলাদেশে যা যা ঘটেছে, এরপরও যদি আপনাদের চোখ না খোলে, তবে আপনি হয় বোকা, নয় আপনি জেনে বুঝে দাসত্ব মেনে নিয়েছেন। আজ আলোচনা করব কিভাবে বন্ধুত্বের মুখোশ পরে একটা দেশ গত 15 বছর আমাদের চুষে খেয়েছে, এবং এখন তাদের হাত থেকে ফসকে যাওয়াই কিভাবে তারা আমাদের ধ্বংস করার ব্লুপ্রিন্ট আঁকছে। গত 15 বছর শেখ হাসিনার শাসনামলে আমরা কি দেখেছি? দিল্লি যা চেয়েছে ঢাকা তাই করেছে। ভারত আমাদের বুক চিরে তাদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার জন্য ট্রানজিট ও করিডোর চেয়েছে, আমরা বিনা বাক্যে তা দিয়েছি। ভারতের বন্দর দরকার দিয়েছি, আমরা চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের সুযোগ দিয়েছি, কিন্তু বিনিময়ে আমরা কি পেয়েছি? নেপাল বা ভুটান থেকে বিদ্যুৎ বা পণ্য আনার জন্য ভারতের সামান্য কয়েক কিলোমিটার করিডোর ব্যবহারের অনুমতি পেতে আমাদের বছরের পর বছর ঘুরতে হয়েছে। এটা কি সমতা? আমরা তিস্তার পানি চেয়েছি, পেয়েছি? পাইনি। তিস্তার পানি আমরা পাইনি। আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী তিস্তার পানির ন্যায্য হিস্সা আমাদের অধিকার, কিন্তু ভারত একতরফাভাবে বাদ দিয়ে পানি আটকে আমাদের উত্তরাঞ্চলকে মরুভূমি বানাচ্ছে, আবার বর্ষায় গজলডোবা খুলে দিয়ে আমাদেরকে ডোবাচ্ছে। বন্ধুরাষ্ট্র কি বন্ধুর বুকে এমন খরা আর বন্যার আঘাত হানতে পারে? ভারত কি পাকিস্তান সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ মারে? না। অথচ বন্ধু বাংলাদেশের সীমান্তে ফেলানি থেকে শুরু করে শত শত মানুষকে তারা গুলি করে মেরেছে। যেই সীমান্তে এত লাশ পড়ে, তাদেরকে আপনারা কোন সংজ্ঞায় নিরাপদ বন্ধুত্ব বলবেন? একটি স্বাধীন দেশের নাগরিককে অন্য দেশ গুলি করে মারছে, আর আমাদের বিগত সরকার এর কোনো কড়া প্রতিবাদ পর্যন্ত করেনি। এই নীরবতায় কি পরাধীনতার প্রমাণ ছিল না? একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রী যখন বলেন ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে, তখনই তো বোঝা যায় সম্পর্কটা বন্ধুত্বের ছিল না, ছিল দাতা আর গ্রহীতার। আদানি গ্রুপের সাথে সেই জঘন্য বিদ্যুৎ চুক্তি কার স্বার্থে ছিল? বাংলাদেশের জনগণের পকেটের হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ হিসেবে ভারতে পাচার হয়েছে। এটা কি বন্ধুত্ব নাকি ডাকাতি? 5ই আগস্টে হাসিনা সরকারের পতনের পর ভারতের প্রতিক্রিয়া লক্ষ্য করুন। একটি দেশের স্বৈরাচারী সরকারের পতন হলে গণতান্ত্রিক বিশ্ব স্বাগত জানায়, কিন্তু ভারত কেন এত ব্যথিত? হাসিনা পালালেন আর দিল্লিতে হাহাকার পড়ে গেল। কারণ একটাই, তাদের পুতুল সুতোর টান ছিঁড়ে পালিয়ে গেছে। এখন দেখেন ভারতের মিডিয়ার খেলা। রিপাবলিক বাংলা, ইন্ডিয়া টুডে সারাদিন কি দেখাচ্ছে? বাংলাদেশ পাকিস্তান হয়ে গেল, বাংলাদেশ আফগানিস্তান হয়ে গেল, হিন্দুরা শেষ হয়ে গেল, চিটাগং আলাদা হয়ে যাবে। আরে ভাই, নিজেদের চরকায় নিজেরাই তেল দেন। আপনাদের মণিপুরে আগুন জ্বলে, সেটা সামলাতে পারেন না, আর আসছেন আমাদেরকে ছবক দিতে। এই মিথ্যা প্রোপাগান্ডার উদ্দেশ্য খুব স্পষ্ট, খুব পরিষ্কার। ভারত বিশ্ববাসীকে বোঝাতে চাইছে যে হাসিনাকে ছাড়া বাংলাদেশ একদম অচল।
বাংলাদেশকে একটা উগ্রবাদী রাষ্ট্র বা ফেইল্ড স্টেট হিসেবে প্রমাণ করতে পারলেই তারা আবার এখানে নাক গলানোর সুযোগ পাবে। একটু খেয়াল করেন, 5ই আগস্টের পর হুট করে পাহাড়ে আগুন লাগে, হুট করে আনসার বিদ্রোহ, হুট করে গার্মেন্টস সেক্টরে অস্থিরতা। এগুলো কি আসমান থেকে পড়েছে? মোটেও না, এগুলো ম্যানুফ্যাকচার্ড ক্রাইসিস। ভারত ভালো করে জানে বাংলাদেশ যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে যায় তবে তাদের দাদাগিরি এখানে আর চলবে না। সেভেন সিস্টার্সের কড়া নিরাপত্তা এবং বাণিজ্যের একচেটিয়া বাজার ধরে রাখতে হলে ঢাকাকে অস্থির রাখতেই হবে। তবে সবচাইতে কষ্টের এবং লজ্জার বিষয় হলো ষড়যন্ত্র শুধু দিল্লিতে হয় না, ষড়যন্ত্র হচ্ছে আমাদের ঘরের ভেতরে। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে বসে থাকা কিছু আমলা যারা এই দেশের নুন খেয়ে বড় হয়েছেন, তারাই আজ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এইসব আমলাদের আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, দেশের স্বার্থ বিক্রি করে ভিনদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করে আপনারা বিনিময়ে কি পাচ্ছেন? কত টাকা পাচ্ছেন? কত কোটি কোটি টাকা? বুকে হাত দিয়ে একবার নিজেকে প্রশ্ন করুন তো, এই হারাম টাকা দিয়ে কবরের কঠিন আযাব মাফ করাতে পারবেন তো? দুনিয়াটা বড্ড ক্ষণস্থায়ী, সুতরাং ভেবে চিন্তে কাজ করুন। মৌলানা ভাসানী বলেছিলেন, যে প্রজন্ম বুঝতে পারবে ভারত বাংলাদেশের চিরশত্রু, সেই প্রজন্মই জাতির শ্রেষ্ঠ সন্তান।